ঈদ উল ফিতর কাল সারা দেশে উৎসবের আমেজ। ঈদের জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান বায়তুল মোকাররম। ঈদের আগের দিনও ঢাকা ছাড়ছেন অনেক কর্মজীবী মানুষ। তেমন যাত্রী নেই বাসে, ট্রেনের স্বস্তি, যানবাহনের চাপ কমেছে মহাসড়কে। দেড় যুগ পর দেশের মাটিতে প্রথম ঈদ উদযাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুর, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ফ্যামিলি কার্ড সহ সরকারের জনমুখী কর্মসূচি বাস্তবায়নের অর্থ আসছে থোক বরাদ্দ, অযৌক্তিক ব্যয় কমিয়ে বাড়তি চাপ দেখছেন না বিশেষজ্ঞরা। পবিত্র ঈদ উল ফিতর কাল সারা দেশে চলছে উৎসবের আমেজ। ঈদের নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। প্রতিবারের মতো এবারও ঈদ উল ফিতরের প্রধান জামাত হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে। প্রধান জামায়াত হবে সকাল 8:30টায়। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। এই ময়দানে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিশিষ্টজনরা। একসাথে প্রায় 40,000 মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে এখানে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারও 5টি ঈদ জামাত হবে। প্রথম জামাত সকাল 7টায়, শেষটা হবে সকাল 11:15টায়। ঈদের আগের দিনও ঢাকা ছাড়ছেন অনেক কর্মজীবী মানুষ। তবে যাত্রীর চাপ কমেছে বাস টার্মিনাল ও ট্রেন স্টেশনে। ঈদের আগের দিনেও ট্রেনে করে রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকে। তবে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেই চাপ। নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে সব ট্রেন। আসন ফাঁকা বেশ কয়েকটি ট্রেনে, ভিড় কম আর সময় মতো ট্রেন ছাড়াই স্বস্তি নিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। একই চিত্র গাবতলী বাস টার্মিনাল, শ্যামলী ও কল্যাণপুরে। বাস থাকলেও নেই যাত্রী। সড়ক ও রেলপথের ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব সড়কের খবর জানার জন্য। রাজধানীর শ্যামলী থেকে ঈদযাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, কেমন দেখছেন শ্যামলী বাস স্ট্যান্ডের চিত্র? যাত্রীর চাপ আছে কিনা, কোনো ভোগান্তির খবর আছে কিনা জানাবেন। সঞ্জিদা, যেমনটা আপনি পড়ছিলেন, এবং যদি বলতে হয় গত বছরও কিন্তু ঠিক ঈদের একদিন আগে এই সড়কটিতে কিন্তু ছিল লাইন বাই লাইন যে বাসগুলো। তবে এবছর একটু ভিন্ন রূপে দেখা গিয়েছে। আমরা এর আগের বুলেটিনে দেখাচ্ছিলাম গাবতলীতে টার্মিনালের চিত্রটি, সেখানেও কিন্তু যাত্রী কম ছিল এবং বাস থাকলেও। তবে শ্যামলীর অবস্থা যদি বলি, ঠিক আমার এই পাশের যে কাউন্টারগুলো রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি বাস কাউন্টারে কিন্তু আসলে ঈদের একদিন আগে উপচে পড়া ভিড় থাকে। এছাড়াও বিশেষ করে যাত্রী চাপ থাকে। সব কিছু মিলিয়ে এবছর যদি বলি যে এখন পর্যন্ত কিছু কিছু কাউন্টার কিন্তু বন্ধ করে তারা চলে গেছে। বিশেষ করে শ্যামলীর এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমরা দেখতে স্বাভাবিকভাবে আমরা জানি যে এখান থেকে ঢাকার থেকে বেশ কয়েকটি জেলাতে কিন্তু আসলে তারা বাসগুলো ছেড়ে যায়। এবং এক পর্যায়ে এবছর এসে আমরা একটু দেখলাম যে বিশেষ করে অধিকাংশ কাউন্টারগুলোই কিন্তু বন্ধ রয়েছে। এবং আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, আমরা একটু কথা বলার চেষ্টা করব। বিশেষ করে এখানে একজন পরিবহন শ্রমিক রয়েছেন, যে গেল বছরের তুলনায় এবছর কেমন দেখছেন ঈদের আগের দিন, অর্থাৎ আজকের এই দিনে। ইনশাল্লাহ গত বছরের চেয়ে এবছর অনেকটা ভালো। মানুষ নিরাপদে শান্তিতে দেশে বাড়ি জাতি বাড়তেছে। চাপ 17-18 2 দিন চাপ গেছে, এখন ঈদের চাপ নাই। আজকে একবারে নাই বললেই চলে। একবারে রাস্তা ফাঁকা, সবাই তো দেখতেছে রাস্তা ফাঁকা, রাস্তায় কোনো লোক নাই, গাড়ির সংখ্যা কম। এই চাপটা চলে গেছে আরো 2 দিন আগে। যেহেতু সঞ্জিদা, কথা বলছিলাম, পরিবহন শ্রমিক তিনি জানাচ্ছিলেন আমাদের সাথে। এবং সবকিছু মিলে যদি বলতে হয়, বিশেষ করে গত বছর যেখানে এই সড়কগুলোতেও কিন্তু আসলে পরিবহনের চাপ, যাত্রী চাপ সবকিছু থাকলেও এবছর দীর্ঘ ছুটি এবং অধিকাংশ নগরবাসী কিন্তু গত 2-4 দিনের মধ্যে তারা ঢাকা ছেড়েছে। যে কারণেই কিন্তু আসলে পরিবহনে যারা কর্মরত রয়েছেন তারা বলছে যে আজকের এই দিনটিতে অনেকাংশে চাপ কমে গিয়েছে। তবে পরবর্তী কোনো তথ্য পেলে অবশ্যই আপনার মাধ্যমে সেটি জানিয়ে দিব। হাসিব, ধন্যবাদ আপনাকে। কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন যাত্রার খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী নাজমুল। নাজমুল, আমরা জানছিলাম বাস
যাত্রার খবর আপনি এখন আমাদের জানাবেন, সেখানকার চিত্র কেমন দেখছেন? ট্রেন ঠিকমতো ছেড়ে যাচ্ছে কিনা, কোনো ভোগান্তির তথ্য আছে কিনা? সঞ্জিতা, ট্রেন তো ঠিকমতোই ছেড়ে যাচ্ছে, এতদিনও ঠিকমতোই ছেড়ে যাচ্ছিল, তবে এতদিন যে একটু মানুষের ভিড় ছিল, ভোগান্তি ছিল, সেই ভিড় ভোগান্তি কিন্তু আজকে নেই। আজকে কিন্তু একদম শুনশান অনেকটা বলা চলে, অর্থাৎ স্বাভাবিক সময়ে স্বাভাবিক সময়ে মানুষের যে চাপ থাকে সেই চাপটিও কিন্তু এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যাচ্ছে না। আমরা দেখছি যে আসলে প্ল্যাটফর্মে যাত্রীরা আছেন, কিন্তু সেটা খুব একটা বেশি নয়, হাতে কোনো অল্প কিছু যাত্রী রয়েছেন। তারা আজকে এই ঈদের আগের দিন, শেষ দিনে তারা আসলে ঈদে গ্রামে যেতে চান। তারা গতকালকে তারা খুবই নির্বিঘ্নেই টিকিট কাটতে পেরেছেন। আমাদেরকে বলেছেন যে গতকালকে যখন চাঁদ দেখা যায়নি এমন সংবাদ আসে, আসলে 3 দিনের টিকিট সাধারণত কমলাপুর বা এই রেলওয়ে থেকে চাঁদ দেখার উপর নির্ভর করেই আসলে টিকিটগুলো অনলাইনে ছাড়া হয়, এবং কালকে যখন অনলাইনে টিকিট ছাড়া হয়েছে তারপরে তারা খুব সহজেই আসলে টিকিটগুলো সংগ্রহ করতে পেরেছেন, এবং তারপরে আজকে কিন্তু তারা নির্বিঘ্নেই যাত্রা করতে পারছেন। তবে এই সংখ্যাটা কিন্তু খুবই কম, অর্থাৎ ঈদের যেই সময় রয়েছে সেই সময়ে অর্ধেকের চেয়েও কম যাত্রী আজকে আসলে ট্রেনগুলোতে যাচ্ছে। আমরা কিছু ট্রেনের আসন দেখেছিলাম যে ফাঁকা, অর্থাৎ সিটগুলো কিন্তু ফাঁকা নিয়েই ট্রেনগুলো প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে। সেখান থেকে হয়তো কিছু ট্রেন হয়তো কিছু আসন হয়তো ফিল আপ হবে এয়ারপোর্ট গিয়ে, কিন্তু বাকি আসনগুলো কিন্তু ফাঁকাই আসলে থেকে যাবে। এবং এইভাবে যেতে পেরে যারাই যেতে পারছেন সে সকল যাত্রীরাই কিন্তু স্বস্তির কথাই আমাদেরকে জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানলাম যে 18টি ট্রেন ছেড়ে গিয়েছে, এবং এর আগে পরশুদিন যে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার মধ্যে পড়েছিল সেই ট্রেনটি গতকালকে নাম চেঞ্জ করে চালানো হলো। আজকে কিন্তু সেই ট্রেনের সকালবেলা যেই ট্রেনটি ছিল সেই ট্রেনটি চালানো হবে না, এবং সেই টিকিটটিও আসলে ছাড়া হয়নি। তো এর বাইরে তবে ট্রেনটি আসলে নীলফামারীতে যেত, নীলফামারীর আরও একটি ট্রেন আছে চিলাহাটি এক্সপ্রেস, সেটি আসলে বিকালবেলায় ছাড়া হবে। তো আজকে শেষ দিনে তেমন চাপ নেই, যাত্রীরাই নির্বিঘ্নে যেতে পারছেন, নিরাপদে যেতে পারছেন। সবাই চান যে যাতে আগামীকালকে ঈদের দিনে একসঙ্গে পরিবারের সঙ্গে ঈদ করতে পারেন, সেই বাসনা সবারই রয়েছে। শ্রাবন্তী। নাজমুল, ধন্যবাদ আপনাকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদ যাত্রার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি, ঈদ যাত্রায় মহাসড়কের অবস্থা কেমন দেখছেন জানাবেন। মহাসড়কের অবস্থা যদি বলি, যে আসলে ঈদের এই সময়টুকুতেই বলা যায় যে রাজধানী এবং আশেপাশের এই কর্মব্যস্ত মহাসড়কগুলি একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। আসলে সড়কটির অবস্থা একেবারেই ফাঁকা। আমি এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর চন্দ্রা অংশে রয়েছি। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, রাস্তা ফাঁকা। বেশ কিছু পরিবহন আমরা দেখতে পাচ্ছি তারা যাত্রীর অপেক্ষায় স্ট্যান্ডগুলিতে দাঁড়িয়ে আছে, এবং কিছু কিছু পরিবহন আসলে যারা পথে অল্প কিছু যাত্রী রয়েছে তাদেরকে নিয়ে প্রায় ফাঁকা আসন নিয়েই এখান থেকে উত্তরের দিকে রওনা হচ্ছেন। এবং এই অঞ্চলে বেশিরভাগ যাত্রী কিন্তু গতকালকেই চলে গেছে। স্বাভাবিক সময়ে এই অঞ্চলটিতে থাকি যেই মানুষগুলো রয়েছে তারাও কিন্তু এবং কাছের জেলার যে অল্প কিছু মানুষ রয়েছে তারা আজকে যাচ্ছেন, তাদের ঈদযাত্রা করছেন। তবে এই যে বৃষ্টি এবং এই আশুলিয়ার এই অংশটুকুতে যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, এখানে সড়কের পাশে কিন্তু বিভিন্ন ধরনের মালামাল মাটি খুঁড়ে রাখা হয়েছে। তাতে এই বৃষ্টির কারণে গেল 2 দিন আগে থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সড়কে একটু ভোগান্তির চিত্র ছিল। সড়ক বেশিরভাগ অংশ দখলে চলে যায় এইসব সংস্কার এবং নির্মাণ কাজের মালামাল রাখার কারণে মহাসড়কের উপরেই উঠে আসে মানুষ। তারপরেও কিন্তু প্রশাসন এবং এখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের সর্বোচ্চ চেষ্টায় আমরা দেখতে পেয়েছি যে এবারের ঈদযাত্রায় এই সাভার আশুলিয়ার অংশের মহাসড়কগুলোতে কোনো ধরনের যানজটের চিহ্ন ছিল না। হ্যাঁ, কিছু কিছু স্থানে এবং স্ট্যান্ডে আমরা দেখে পেয়েছি যানবাহনের ধীরগতি ছিল, বাস ভাড়া নেওয়ার জন্য বেশ কিছু অভিযোগও আমরা পেয়েছি। তবে সেসব দিক ছাপিয়ে আসলে শেষ মুহূর্তে আজকে এই ঈদের আগের দিন বলা যায় যে এই সড়কগুলি ব্যবহার করে যারা গিয়েছেন তারা কিন্তু বিগত সময়ের চাইতে অনেকটা স্বস্তিতেই এই সড়কটি পার করতে পেরেছেন। সবশেষে জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত কিন্তু আমরা মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখতে পেয়েছি, এবং তারা জানিয়েছেন যে ঈদযাত্রা শেষে যাত্রীরা যখন ফিরে আসবে সেই সময় পর্যন্ত তারা সড়কের ব্যবস্থাপনায় কাজ করে যাবেন।
শফি, ধন্যবাদ আপনাকে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বে আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে ঈদ উল ফিতর। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভোর থেকেই ঈদের নামাজ আদায় করতে মসজিদ ও ঈদগাহে জড়ো হন হাজারো মুসল্লি। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। মুসলমান ও বিশ্বে শান্তি কামনায় দোয়া করা হয় মোনাজাতে। সৌদি আরবের সাথে মিল রেখে আজ ঈদ উল ফিতর উদযাপন করছে বরিশাল, পটুয়াখালী, শরীয়তপুর, বরগুনা, চাঁদপুর, ফরিদপুর, ভোলার অনেক এলাকার মানুষ। একদিন আগে ঈদ উদযাপন করছেন ফরিদপুরের 12 গ্রামের মানুষ। এমন রীতি পালন করে আসছেন পটুয়াখালী জেলার 35 গ্রামের প্রায় 25,000 মানুষ। সৌদি আরবের সাথে মিল রেখে এবারও বরিশাল নগরী সহ জেলার বিভিন্ন উপজেলায় কয়েক হাজার পরিবার ঈদ উদযাপন করছে। আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে চাঁদপুরের 40টি গ্রামে। হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফের ঈদগাহ মাঠে ঈদের জামাত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের 50 গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। মা হারানোর হাহাকার নিয়ে দীর্ঘ 1.5 যুগ পর দেশের মাটিতে প্রথম ঈদ উদযাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের নামাজ পড়ে মায়ের পা ছুঁয়ে সালাম করতে না পারার চাপা কষ্ট তাড়িয়ে বেড়াবে তাকে আমৃত্যু। হবে না আর ছোট ভাই আরাফাতের সাথে খুনসুটি। বোবা কান্নার সঙ্গী হয়েই পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে বাবা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন তারেক রহমান। দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে অভিভূত তিনি, উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। নির্বাসন একটি অমোচনীয় ফাটল, যা মানুষের মাঝে মর্মান্তিক ও বিভীষিকার কম্পন জাগায়। নিজ ভূমি থেকে সেই কষ্টের দীর্ঘ 1.5 যুগের নির্বাসন শেষে দেশে ফেরার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। 17 বছর তিনি লন্ডনে ঈদ উদযাপন করেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর গত বছরের 25শে ডিসেম্বর পরিবার নিয়ে দেশে রাজস্বিক প্রত্যাবর্তন হয় তারেক রহমানের। একদিকে ঈদের খুশি, অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ঈদ। এত ত্যাগ তিতিক্ষার ফল অনেক বেশি মধুর হবে, এটাই স্বাভাবিক। ওনাকে ফিজিক্যালি থেকে মুখের ভাষায় যে কষ্ট দিয়েছে, যে লোকগুলো এখন দেশ ত্যাগ করেছে এবং দেশের মধ্যে থাকলেও গোপনভাবে লুকিয়ে আছে, এই লোকগুলো কিভাবে কষ্ট দিয়েছে আপনারা জানেন। আর একটা জিনিস, এবার উনি ঈদ করছেন, ওনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সর্বোপরি দেশবাসী, ওনার কথা হচ্ছে যে পুরো দেশটাই আমার একটা পরিবার। আমি যেমন আমার আত্মীয়কে দেখব, তেমন আমার দেশটাকে আমি সেভাবে দেখব। রাজনীতি তার যে রক্তের মধ্যে আছে, সেই কারণেই তিনি কিন্তু বাংলাদেশের মানুষ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাননি। দলকে তিনি সেইখানে বসে তিনি সংগঠিত রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন। এই অবস্থায় যে ঈদটি আসছে, সেই ঈদটা তার জীবনে, এটা আমি মনে করি একটা নতুন বার্তা, নতুনভাবে একটা উদযাপনের সুযোগ তাকে তৈরি করে দেবে। গত বছর জানুয়ারিতে লন্ডনে দীর্ঘ 7.5 বছর পর মা ছেলের সাক্ষাৎ। মায়াময়ী এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয় সেই দেখায়। সবই আছে, তবু যেন কিছু নেই। দেশে থেকেও মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীকে ছাড়া ঈদ, এ বড় ভারী শূন্যতা যা নতুন প্রধানমন্ত্রীকে তাড়া করে বেড়াবে। ফার্স্ট উনি যে আগে নামাজ পড়ে সরাসরি মাকে সালাম করতো। ওনার দুঃখ, উনি প্রধানমন্ত্রী হিসেবে ওনার মাকে নিয়ে ইচ্ছা করতে পারলেন, এটা একটা কষ্ট আছে। যে কষ্টটা হয়তো মুখে বলে না, আমরা আশপাশ থেকে বুঝি। উনি প্রাইম মিনিস্টার হলো, এখন ওনার মা যদি দেখে যেতে পারতো, এটা একটা আছে ওনার, কিন্তু ওটার মুখে কখনোই বলেনি, আমরা বুঝি। তার মা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার এই যে মৃত্যু এবং তার এই অনুপস্থিতি, এত আনন্দ, এত প্রাপ্তির মধ্যেও তার মধ্যে একটা শূন্যতার জায়গা, এটা তিনি অনুভব করবেন বলে আমি মনে করি। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। শুরু হয় তার নেতৃত্বে বিএনপি সরকারের পথচলা। প্রথম 1 মাসেই ব্যতিক্রমী সব উদ্যোগ আর নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করায় বেশ আলোচনায় প্রধানমন্ত্রী। আনন্দ, উৎসব, বেদনা, বাস্তবতা, এই সব নিয়েই জীবন। বিশ্লেষকদের প্রত্যাশা, বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেখানো পথেই হাঁটবেন তারেক রহমান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদের জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দান। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোর্শেদুর রহমান। মোর্শেদ, গৌড়ে শহীদ ময়দানের ঈদ জামাতের
প্রস্তুতি কেমন দেখছেন এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। শ্রাবন্তী, যে দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ বড় ময়দান বলা যায় যে ঈদের জামাতের জন্য পুরো প্রস্তুতি সম্পন্ন প্রায় হয়ে গেছে এবং যেটা বলছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা, এখানে আসলে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, যেটা আপনার থাকবে পোশাকি পুলিশ, টহল পুলিশ এবং সাদা পুলিশ। আমি যদি দেখাই যে আসলে এই গড়া শহীদ ময়দান হচ্ছে 23 একর জমির নিয়ে আপনার এই মাঠটি এবং এখানে যে মিনারটি, এটি আসলে মাঠের যে গুরুত্ব সেটি বাড়িয়ে তুলেছে। এটা হচ্ছে 500 ফিট লম্বা অর্থাৎ দৈর্ঘ্য। এই মূল মিম্বারের উচ্চতা হচ্ছে 52 ফিট উচ্চতা এবং সুদৃশ্য এই মিনারকেই আসলে মাঠটাকে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এখানে আসলে লাখো মুসল্লি নামাজ আদায় করবে এবং সেই প্রস্তুতি পৌর কর্তৃপক্ষ তত্ত্বাবধানে এটি পুরোপুরি সম্পন্ন করা হয়েছে। এখন শুধু ওয়াচ টাওয়ার, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ কাজ চলতেছে এবং তরুণ এখানে 20টি গেট, প্রবেশদ্বার তৈরি করা হয়েছে, যেখানে দিয়ে আপনার মুসল্লিরা প্রবেশ করবে। এছাড়াও আপনার এখানে উজুখানা, পয়ঃপ্রণালীর ব্যবস্থা সব কিছু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের জনমুখী কর্মসূচি বাস্তবায়নের অর্থ আসছে বাজেটের থোক বরাদ্দ ও বিভিন্ন অযৌক্তিক ব্যয় কমিয়ে। চলতি অর্থ বছরে এসব কর্মসূচির বাস্তবায়নে সরকারের ওপর বাড়তি আর্থিক চাপ দেখছে না বিশেষজ্ঞরা। তারা বলছেন, রাজস্ব আহরণের নাজুক অবস্থা থাকলেও অযৌক্তিক ব্যয় কমিয়ে এসব কর্মসূচি বাস্তবায়ন সম্ভব। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর অন্যতম ছিল ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারকে সরাসরি নগদ অর্থ সহায়তা। পাইলট প্রকল্প হিসেবে চলতি অর্থ বছর থেকেই তারা বাস্তবায়ন শুরু হয়েছে। পরিকল্পনা রয়েছে চলতি অর্থ বছরে 40,000 পরিবারকে সহায়তার। একইভাবে কৃষক কার্ড সুবিধা, ইমাম মুয়াজ্জেমদের জন্য আর্থিক প্রণোদনার প্রকল্প নিয়েছে বিএনপি সরকার। কিন্তু বর্তমান রাজস্ব আহরণ পরিস্থিতি অত্যন্ত নাজুক। সরকারের হাতে এই মুহূর্তে খুব বেশি টাকা নাই, কারণ আপনার ট্যাক্সের অবস্থা ভালো না। ওভারঅল ইকোনমিক গ্রোথই পড়ে গেছে 4%-এর নিচে। বিশেষ পরিস্থিতি মোকাবেলায় যে কোনো সরকারই বাজেটে থোক বরাদ্দ রাখে। অন্তর্বর্তী সরকার চলতি অর্থ বছরের বাজেটে 4,000 কোটি টাকা থোক বরাদ্দ রেখেছিল। পাশাপাশি সরকারি কর্মীদের জন্য নতুন পে স্কেলের জন্য বরাদ্দ রেখেছিল। ফ্যামিলি কার্ড দিলে একটা এক্সট্রা স্পেন্ডিং হবে, সামনে কৃষক কার্ড দিলে এখানেও স্পেন্ডিং হবে। সরকার তার যে উন্নয়ন ব্যয় যেগুলো আছে বা আদার যে এক্সপেন্ডিচারগুলো আছে, ওখানে কিছু কাটছাট করে কিন্তু তাকে এই ব্যয়টা নির্বাহ করতে হবে। শুরুর দিকে হয়তো 10,000-12,000 কোটি টাকা যেটা ফ্যামিলি কার্ডে লাগবে, সেটা আমার মনে হয় বর্তমান অবস্থাতেই সম্ভব। ভিন্ন ধরনের অপ্রয়োজনীয় ব্যয় আছে বা অপ্রয়োজনীয় খাতে বরাদ্দ আছে, বা যেসব খাত বরাদ্দের পরেও অর্থের সদ্ব্যবহার করতে পারছে না বাস্তবায়নের সক্ষমতার অভাবে, সেখান থেকে রিঅ্যালোকেট করে 12,000-14,000 কোটি টাকা সেখান থেকে সংকুলন করতে পারে। সরকারের দিক থেকে বলা হচ্ছে, চলতি অর্থ বছরের 4 মাসে পাইলট প্রকল্প হিসেবে এসব কর্মসূচির বাস্তবায়ন হলেও আগামী অর্থ বছরে এজন্য আলাদা বরাদ্দ থাকবে বাজেটে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। নোয়াখালীতে বিএনপির রাজনীতির প্রভাব খাটিয়ে ডেল্টা জুট মিলের সীমানা প্রাচীর ভেঙে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় হকার্স মার্কেটের সভাপতি আবুল কাশেমের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, কাশেম দীর্ঘদিন চাঁদাবাজি ও মানুষের জায়গা দখল করলেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একাধিক মামলা থাকার পরও করা হয়নি গ্রেপ্তার, তবে লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 1963 সালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনীতে প্রতিষ্ঠিত হয় ডেল্টা জুট মিলস লিমিটেড। কয়েক হাজার মানুষের কর্মমুখর পরিবেশে একসময় প্রাণবন্ত ছিল এই মিল। তবে নানা প্রভাব ও চাপের কারণে ডেল্টা জুট মিল এখন টিকে থাকার লড়াইয়ে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিকরা। এই মিলের সীমানা প্রাচীর ভেঙে ভবন নির্মাণের অভিযোগ স্থানীয় হকার্স মার্কেটের সভাপতি আবুল কাশেম ওরফে কানা কাশেমের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, 2024 সালের 5ই আগস্ট পরবর্তী সময়ে স্থানীয় চাঁদাবাজ অন্যের সম্পত্তি জবরদখলকারী কাশেম নিজেকে বিএনপি নেতা দাবি করে প্রভাবশালী নেতার আশীর্বাদ পুষ্ট হয়ে নানা অপকর্ম চালিয়ে আসছেন এই অঞ্চলে। ডেল্টা জুট মিল বাঁচাতে প্রশাসনের কাছে জোর দাবি স্থানীয়দের। এখন আবার টিনের বেড়া দিয়ে প্রায় 20 ফিটের মতন ঘেরাও দিয়ে রাখছে বর্তমানে। এটাও হয়তো যে কোনো মুহূর্তে, রাত্রে বেলা যে কোনো মুহূর্তে এটা দখল করতে পারে। আবুল কাশেম নামে একজন লোক, উনি এখানে
ডেল্টার জায়গা দখল করে বারবার ওয়াল নির্মাণ করে। ওনাদের ওয়াল কয়েকবারই ভেঙে দেওয়া হয়েছে, দেওয়ার পরও উনি রাতের আধারে এই কাজগুলা করে। আবুল কাশেমের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি। এ বিষয়ে আবুল কাশেমকে ডেকেও সাড়া পায়নি মিল কর্তৃপক্ষ। তাদের সাথে বারবার যোগাযোগ করছি, অনুরোধ করছি, এটা নিয়ে তাদের সাথে আমাদের বার্গেনিং হচ্ছে। প্রশাসনিকভাবে আমরা বিভিন্ন দপ্তরে বিষয়টি অবহিত করেছি। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই ডেল্টা জুট মিলের সম্পত্তি দখল হাত থেকে রক্ষা পায়। লিখিত অভিযোগের ভিত্তিতে আবুল কাশেমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ডেল্টা জুট মিলের শ্রমিকদের জীবিকা ঝুঁকির মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক।